নমস্কার বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, আর এর সঙ্গে পার্ট মার্কিং এ আছে অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য। দেখো, সবার প্রথম পার্ট যে পেশাদারি ইতিহাস, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। এই পেশাদারি ইতিহাস, এই টার্মটার মধ্যে থেকেই তোমরা বুঝতে পারছো যেসব ঐতিহাসিকেরা ইতিহাসটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে বা ইতিহাস চর্চাটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে, সেটা হচ্ছে পেশাদারি ইতিহাস। তাহলে এবার সংজ্ঞাটার মধ্যে তোমরা কি লিখবে দেখো। বর্তমানে ঐতিহাসিকদের অনেকেই ইতিহাস চর্চাকে তাদের পেশা হিসেবে গ্রহণ করেন, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম, এবং পূর্ণ সময়ের জন্য ইতিহাস চর্চায় নিয়োজিত থাকেন। যেসব ঐতিহাসিকরা এই ইতিহাস চর্চাকে তাদের পেশা হিসেবে গ্রহণ করেছেন তাদেরকে বলা হয় পেশাদার ঐতিহাসিক, আর তাদের ইতিহাস চর্চাটাকে বলা হচ্ছে পেশাদারি ইতিহাস। তাহলে আমি আশা করছি যে পেশাদারি ইতিহাসটা কি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, মোটামুটিভাবে ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে ইউরোপে এই ধরনের ইতিহাস চর্চা জনপ্রিয়তা লাভ করেছে। তাহলে পেশাদারি ইতিহাস চর্চা সর্বপ্রথম জনপ্রিয়তা লাভ করেছিল কোথায়? ইউরোপে। আর কখন? মোটামুটিভাবে ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে। জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্কে ইউরোপে আধুনিক তথ্য নির্ভর পেশাদারি ইতিহাসের অন্যতম পথিকৃৎ। খুব ভালোভাবে মনে রাখবে, পেশাদারি ইতিহাসের অন্যতম একজন পথিকৃৎকে লিওপোল্ড ভন র্যাঙ্কে। আর তিনি কোন দেশের ঐতিহাসিক? তিনি জার্মান ঐতিহাসিক। এবার দেখো, এতক্ষণ আমরা জানলাম সংজ্ঞা, এবার পেশাদারি ইতিহাসের বৈশিষ্ট্যটা কি সেটা জানবো। তাহলে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায় সেটা যদি আমাদের কোশ্চেন থাকে, তাহলে সবার প্রথমে সংজ্ঞাটা দেবে, তারপরে দুটো বা তিনটে বৈশিষ্ট্য দেবে। দেখো, তাহলে পেশাদারি ইতিহাসের বৈশিষ্ট্যের 1 নম্বর পয়েন্ট, প্রাথমিক উপাদানের উপর নির্ভর করে যথেষ্ট যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে পেশাদারি ইতিহাস লেখা হয়, তাই এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। তাহলে কি, প্রাথমিক যেসব উপাদান থাকে সেগুলোকেই যথেষ্ট যাচাই ও বিশ্লেষণ করে পেশাদারি ইতিহাস লেখা হয়। 2 নম্বর, মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন সহ মানব সভ্যতার সমগ্র বিষয়ে পেশাদারি ইতিহাসের আলোচনার বিষয় হয়ে থাকে। এবার দেখো, আমাদের যে সেকেন্ড পার্ট অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য, সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো, পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের মধ্যে পার্থক্যগুলি হলো নিম্নরূপ। তাহলে সবার প্রথম পার্থক্য দেখো, উদ্ভবগত পার্থক্য। প্রকৃতপক্ষে ঊনবিংশ শতকের শেষে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউরোপের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস চর্চার কাজ পেশাদারি ভিত্তিক হয়। তাহলে সংজ্ঞাটার নিচের যে পার্টটা ছিল প্যারা করে লেখা, সেখানেই আমি প্রথমে উল্লেখ করেছিলাম ইউরোপের বিভিন্ন দেশে, অর্থাৎ মেনলি জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইউরোপের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ইতিহাস চর্চার কাজ পেশাদারি ভিত্তিক হয়েছিল। সেই সময় থেকে কোনো কোনো ঐতিহাসিক ইতিহাস চর্চা বা ইতিহাসের গবেষণাকে পেশাদারি কাজ হিসেবে গ্রহণ করেন, অর্থাৎ ইতিহাস চর্চাটাকে তারা পেশা হিসেবে গ্রহণ করেছিল, যার ফলে নতুন দিক উন্মোচন হয়। অন্যদিকে অপেশাদারি ইতিহাস চর্চা 19 শতকের অনেক আগেই, অর্থাৎ প্রাচীনকাল থেকে শুরু বলা যায়। তাই বলা যায় হেরোডোটাস, থুকিডিডিস যে ইতিহাস চর্চার সূচনা ঘটান, তাতে পেশাদারি তত্ত্বের কোনো ছাপ ছিল না। তাহলে প্রাচীনকাল থেকে ইতিহাস চর্চাটা কোনো পেশাভিত্তিক ছিল না, এটা একটা অপেশাদারি ইতিহাস চর্চা ছিল। এবার নেক্সট পয়েন্ট দেখো, অর্থনৈতিক সম্পর্কগত পার্থক্য। পেশাদারি ইতিহাস চর্চার সঙ্গে আর্থিক সম্পর্ক জড়িয়ে থাকে। যেহেতু এটা পেশা বা একটা নির্দিষ্ট কাজ, তাহলে এর সঙ্গে তো আর্থিক সম্পর্ক থাকবেই। এই ইতিহাস চর্চার জন্য অনেক সময় বিভিন্ন সরকারি প্রকল্প থেকে আর্থিক সাহায্য পাওয়া যায়। তাহলে পেশাদারি ইতিহাস চর্চার জন্য বিভিন্ন সরকারি প্রকল্প থেকে আর্থিক সাহায্য পাওয়া যায়। পাশাপাশি এই ইতিহাস চর্চায় ইতিহাসবিদগণ ব্যক্তিগতভাবেও আর্থিক সুবিধা গ্রহণের সুযোগ পান। অন্যদিকে অপেশাদারি ইতিহাস চর্চার ক্ষেত্রে সাধারণত সরকারি আর্থিক সাহায্য পাওয়া যায় না। এটা যেহেতু পেশা নয় বা কাজ নয়, এখানে আর্থিক সাহায্য পাওয়ার কোনো গল্পই এখানে আসবে না। তাহলে ইতিহাসবিদ বা গবেষকগণ নিজের আর্থিক ব্যয়ে ইতিহাস চর্চা বা গবেষণা করেন। এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা লাভের তেমন কোনো সুযোগ নেই। 3 নম্বর পয়েন্ট দেখো, পদ্ধতিগত পার্থক্য। পেশাদারি ইতিহাসবিদগণ তাদের গবেষণার কাজে খুব উন্নত মানের আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি ব্যবহার করেন। যেহেতু তারা এটা পেশা হিসেবে গ্রহণ করছেন, সেহেতু এখানে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিটাই ব্যবহার করা যুক্তিসঙ্গত। এবার অন্যদিকে দেখো, অপেশাদারি ইতিহাস চর্চায় সাধারণত স্থানীয় তথ্যাদি, ক্ষেত্র সমীক্ষা প্রভৃতি পদ্ধতি ব্যবহার করে ঐতিহাসিক তথ্য সংগ্রহ করা হয়। এবার 4 নম্বর পয়েন্ট দেখো, সময়গত পার্থক্য। পেশাদারি ইতিহাস হলো একটি দীর্ঘ সর্বক্ষণের কাজ, মানে এটা একদম নিখুঁতভাবে কাজটা করতে হবে, তাহলে দীর্ঘ সময় ধরে এই কাজটা করা হয়। তাই গবেষকরা বা ইতিহাসবিদরা তাদের প্রধান পেশা হিসেবে ইতিহাস চর্চার কাজ করেন। যেহেতু সরকার থেকে আর্থিক সাহায্য পাওয়া যায়, তাহলে সেই কাজটা একদম পারফেক্টলি করতে হবে। সেজন্য কি হয়, পেশাদারি ঐতিহাসিকরা দীর্ঘ সময় ধরে একদম নিখুঁতভাবে কাজটা করার চেষ্টা করেন। অন্যদিকে অধিকাংশ ক্ষেত্রেই অপেশাদারী ইতিহাস চর্চায় গবেষকগণ
তাদের ইতিহাস চর্চার কাজকে একটি আংশিক সময়ের কাজ হিসেবে গ্রহণ করে থাকেন। অর্থাৎ কি অপেশাদারী ঐতিহাসিকরা একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা অন্য কাজ করেন আর আংশিক সময়ের জন্য তারা ইতিহাস চর্চাটাকে বেছে নিয়েছেন। এবার 5 নম্বর পয়েন্ট দেখো, ব্যক্তিগত পার্থক্য। বর্তমানকালে অধিকাংশ বর্বর ধরনের প্রেক্ষাপটে ইতিহাস চর্চা পেশাদারী ইতিহাসবিদরা করেন। এক্ষেত্রে সামগ্রিকভাবে এই জাতি বা রাষ্ট্রের এমনকি সভ্যতার উত্থান পতন, সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, ধর্ম নিয়ে বিভিন্ন দিকের উপর আলোকপাত করা হয়। অন্যদিকে দেখো, বর্তমানকালে অপেশাদারী ইতিহাস চর্চা তুলনামূলকভাবে ক্ষুদ্র প্রেক্ষাপটে হয়। এক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগে যেসব স্থানীয় ইতিহাস চর্চা হয় সেগুলি স্থানীয় ইতিহাস চর্চাকে তুলে ধরে। তাহলে তোমরা কি দেখলে? এই ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে পেশাদারী ইতিহাসবিদগণরা মূলত বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করেন ইতিহাস চর্চার ক্ষেত্রে, কিন্তু অপেশাদারী ইতিহাসবিদরা কি করেন? তারা ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ইতিহাস চর্চার উপরে জোর দেন। এবার নেক্সট পয়েন্ট দেখো, জীবিকাগত পার্থক্য। পেশাদারী ইতিহাসবিদদের জীবন ও জীবিকা অনেকাংশে নির্ভরশীল হয় তাদের ইতিহাস চর্চার কাজের উপরে, সেই জন্যই এটা কিন্তু পেশাদারী ইতিহাস। অন্যদিকে অপেশাদারী ইতিহাসবিদদের জীবন ও জীবিকা ইতিহাস চর্চার কাজের উপর তেমনভাবে নির্ভরশীল নয় বললেই চলে, কারণ তোমরা এর আগের পয়েন্টেই দেখেছো আংশিক সময়ের জন্য অপেশাদারী ঐতিহাসিকরা ইতিহাস চর্চা করেন। এবার নেক্সট পয়েন্ট দেখো, ইতিহাস রচনার পদ্ধতি। পেশাদারী ঐতিহাসিকেরা নিরপেক্ষতা ও নির্মোহতার সাথে কোনো ঘটনার কার্যকারণ বিশ্লেষণ করেন, মানে নিরপেক্ষভাবে করেন। বিভিন্ন সাহিত্যিক, প্রত্নতাত্ত্বিক প্রভৃতি উপাদান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর সেগুলি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিশ্লেষণ করে অধিক ফলনাত্মপূর্ণ তথ্যগুলির ওপর ভিত্তি করে উক্ত ঘটনার বিশ্লেষণ ও লিপিবদ্ধ করেন। অন্যদিকে অপেশাদারী ইতিহাস চর্চার ক্ষেত্রে ঐতিহাসিক বেশিরভাগ ক্ষেত্রে ভাবাবেগ ও পক্ষপাতিত্ব করেন। ঐতিহাসিক কোনো ঘটনাকে আদর্শ অনুযায়ী সাধারণভাবে লিপিবদ্ধ করেন। এবার নেক্সট পয়েন্ট দেখো, স্বাধীন চিন্তা। পেশাদারী ইতিহাস রচনার ঐতিহাসিকরা জ্ঞান, যুক্তি ও চিন্তার দ্বারা ঘটনার ব্যাখ্যা দান করেন। অন্যদিকে অপেশাদারী ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাসবিদদের সেই দায়বদ্ধতার অভাব থাকে। এবার নেক্সট পয়েন্ট দেখো, আকর তথ্য সংগ্রহ। পেশাদারী শাখায় আকর তথ্য অর্থাৎ প্রাইমারি সোর্সের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কারণ এই তথ্য দ্বারা ইতিহাসবিদগণ কোনো ঐতিহাসিক ঘটনার সত্যতা প্রমাণ করেন বা সত্যের কাছাকাছি পৌঁছতে পারেন। এক্ষেত্রে তারা আকর তথ্যগুলি যাচাই করেন, অর্থাৎ প্রাইমারি সোর্সগুলোকে তারা যাচাই করেন। অন্যদিকে অপেশাদারী শাখায় এই মনোভাবের অভাব দেখা দেয়। এবার নেক্সট পয়েন্ট দেখো, মৌখিক ইতিহাস। পেশাদারী ইতিহাস রচনার ক্ষেত্রে পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, লোককথা, স্মৃতিকথা ইত্যাদি এই ধরনের ঐতিহাসিক উপাদানের গুরুত্ব কম, কারণ এতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব স্পষ্ট। অন্যদিকে অপেশাদারী ইতিহাস চর্চার ক্ষেত্রে মৌখিক ইতিহাস বা জনশ্রুতির গুরুত্ব অপরিসীম। দেখো, এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্যগুলো নিয়ে। এবার শেষ পয়েন্ট হচ্ছে আমাদের মূল্যায়ন। আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লিখলে শেষে একটা মূল্যায়ন দেবে। এবার তোমরা যদি বলো দিদি মূল্যায়নের মধ্যে আমরা কি অ্যাড করবো, তাহলে আমি সবসময় বলে থাকি পুরো টপিকটা থেকে তোমরা যা বুঝেছো সেটাই তোমরা মূল্যায়নের মধ্যে 2-3 লাইন অ্যাড করবে, কোনো মুখস্থ করার প্রয়োজন নেই। দেখো, পরিশেষে বলা যায় উভয় ইতিহাসের মধ্যে কিছু পার্থক্য থাকলেও উভয়ের উদ্দেশ্যই একটা, যে অতীতের ঘটনাবলীগুলিকে যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে একটি ত্রুটিহীন ইতিহাসে পরিণত করা।